এই মুহূর্তে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে জাবেদ। আমরা জেনেছি যে আগামী রোববার আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার যে রায় সেটি ঘোষণা করা হবে। আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি আছে আমাদেরকে জানাবেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রামিসা হত্যা মামলার এই মামলাটি পরিচালনার জন্য রাষ্ট্র থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে মাত্র 4 দিনে এই মামলাটির বিচার কাজ শেষ হয়েছে। গত সোমবার মামলাটির বিচার শুরু হয়েছিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে। পরের দিন 16 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। বুধবার আত্মপক্ষ সমর্থন ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ছিল এবং আজকে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সবকিছু শেষ করে তারা আজকে আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন তিনি রোববার রায়ের জন্য দিন ধার্য করেছেন। যুক্তিতর্কে আজকে আসামিপক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু কি বলেছেন তার বিস্তারিত আমরা সেখানে শুনে নিই। প্রমাণিত হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। আর একটা কথা বলেন কেন ভাই? ইতোমধ্যে আমি বলেছি। ধন্যবাদ। কথা বলছিলেন আসামি রাষ্ট্রনিযুক্ত যে রাষ্ট্রপক্ষে যাকে রামিসা হত্যা মামলার বিচারের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল আজিজুর রহমান দুলু। তারা এই আসামিদের যে অপরাধের গ্র্যাভিটি অফ অফেন্স এটির বিবেচনায় আসামিদের যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই বিষয়টি তারা চেয়েছেন, অর্থাৎ তারা মৃত্যুদণ্ড চেয়েছেন। সরাসরি যদিও মৃত্যুদণ্ডের কথা তারা মুখে উল্লেখ করেনি, কিন্তু তারা বলেছেন যে সর্বোচ্চ শাস্তিটি এখানে সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড। আর আসামিপক্ষের যে আইনজীবী মুসা কলিমুল্লাহ তিনি অপরাধ তিনি মেনে নিয়েছেন, তার আসামিদের যে অপরাধ সেটি স্বীকার করে নিয়ে তারপরও যেহেতু তারা মাপ চেয়েছেন এই কারণে 201 ধারা অনুযায়ী দণ্ডবিধি 201 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেছেন। তবে এই আসামিদের আসলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় নাকি যিনি দ্বিতীয় আসামি স্বপ্না খাতুন সোহেল রানার স্ত্রী তার হয়তো যাবজ্জীবন হয় কিনা সেই বিষয়গুলো হয়তো আমরা রোববারে জানতে পারবো। কারণ তবে আসামিপক্ষ যেটি বলছেন যে এখানে যেহেতু স্বপ্নার ভূমিকাটা তারা চেষ্টা করছেন যে স্বপ্না এখানে সেভাবে করে এই ঘটনার সাথে যুক্ত নয় সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং একই সাথে বলেছেন যে সোহেল রানা তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই পয়েন্টটা আসামিপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যেদিন রামিসাকে হত্যা করা হয় অর্থাৎ গত 19শে মে সেদিন আসামি সোহেল রানা কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না এবং তিনি সজ্ঞানেই এই কাজটি করেছেন এবং যখন রামিসাকে যে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে সেই বিষয়টিও যে পোস্টমর্টেম করেছেন যে ডাক্তার নাশাদ জাবিন তার যে রিপোর্ট যিনি আদালতে তুলে ধরেছেন সেটির মাধ্যমেও এটি প্রমাণিত হয়েছে এবং একই সাথে আমিনুল ইসলাম জুনাইদ তার কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন 164 ধারায়, সেখানেও কিন্তু আমরা আজকে শুনেছি যে সোহেল রানা একদম স্পষ্টভাবে তার পুরো ঘটনাটি দায় স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কিভাবে তিনি আসামি রামিসাকে তিনি ধর্ষণ করেছেন এবং তার গলা চেপে ধরেন এবং পরবর্তীতে তার গলা শরীর থেকে বিচ্ছিন্ন করেন। এই পুরো বিষয়টির বর্ণনা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি স্বীকার করেছেন। এখানে ডলারের যে প্রসঙ্গটি আসছে অনেকে মনে করছেন যে হুট করে এখানে ডলারের প্রসঙ্গটি এই মামলা হয়তো বিলম্বিত হবে বা দীর্ঘায়িত হবে, তো এই ধরনের কোনো সুযোগ নেই। এই কারণেই নেই যে এখানে ডলারের যে বিষয়টি সেটি কিন্তু 164 যখন করেছিল অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন দিয়েছিলেন তখন কিন্তু এই ডলারের প্রসঙ্গটি তারা বলেননি। অতএব যেটি রেকর্ডে নাই সেই বিষয়টি পরবর্তীতে আদালতের আমলে নেওয়ার কোনো সুযোগ নেই বলে এখানে রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী আজিজুর রহমান দুলু তিনি বলেছেন এবং তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে পরবর্তীতে এটি কোনো জটিলতা তৈরি করবে কিনা, অর্থাৎ
অর্থাৎ এখানে যে বিষয়টি এসেছে ডলারের প্রসঙ্গটি, উনি বলছেন যে না, এখানে তো তাদের সুযোগ ছিল। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী মুসা কলিমুল্লাহ ছিলেন, তাদেরও তো এখানে ডিফেন্ড করার সুযোগ ছিল। অতএব এই পর্যায়ে তারা যেহেতু এখানে কোনো ডলার নামে কারোর বিষয়টি উপস্থাপন করেননি এবং এই মামলাটি কোনো ইনভেস্টিগেশনের জন্য কোনো আবেদন করেননি এবং যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন 164 ধারায়, সেখানে নারাজি দেওয়ারও অনেক ধরনের সুযোগ থাকে। তো সেগুলো যেহেতু দেননি, অতএব এই স্টেজগুলো অবশ্যই তারা পার করে ফেলেছেন। এর পরবর্তীতে এই বিষয় নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। সব মিলিয়ে গত 19শে মে এই যে রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, এই ঘটনায় পরদিন ওই দিনই 7 ঘন্টার ভিতরে আসামি প্রধান অভিযুক্ত যে সোহেল রানা, তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয় এবং স্বপ্নাকে ওই দিন ওই ফ্ল্যাট থেকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এই পল্লবী থানায় মামলা করেন এবং ঘটনার 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। এরপরে 24শে মে যখন এই অভিযোগপত্রটি তিনি জমা দিয়েছিলেন, সেদিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য তিনি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সেদিন অভিযোগ আমলে নেন এবং পরবর্তীতে 1 জুন অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। 1 জুন গত সোমবার অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে সেদিন অভিযোগ গঠন করেন এবং এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পরদিন 16 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে একদিনেই এবং তারপর দিন অর্থাৎ বুধবার তিনি এখানে যে ফৌজদারি কার্যবিধি 342 ধারায় যে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের যে আইনি অধিকার রয়েছে, সেটি গতকাল সেই বিষয়টি প্রয়োগ করা হয়েছে। আজকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। মোট 4 দিন, টানা 4 দিন এই মামলার বিচার শেষ হয়েছে। 5 দিনের তদন্ত প্রতিবেদন দিয়েছে আর 4 দিনে মামলার বিচার কাজ শেষ হলো এবং রোববার রায়ের জন্য দিন ধার্য হলো। অতএব আমাদের রোববারের জন্য অপেক্ষা করতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে। এই যে মামলাটি কোনো যেটি নিয়মের বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ এখানে কোনো তাড়াহুড়া হয়নি বলেও তারা বলেছেন এবং তারা প্রত্যাশা করেছেন যে এখানে যে সর্বোচ্চ যে সাজাটি, সেই সাজাটি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও প্রত্যাশা করা হয়েছে। আমরা এখন কথা বলছি আসামি পক্ষের যিনি আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী মুসা কলিমুল্লাহ, তিনি কেন যাবজ্জীবন চাইলেন এবং 201 ধারায় কেন তিনি চাইলেন, আমরা একটু তার কাছ থেকে ব্যাখ্যা করি। একটা বিষয় এখানে একটু ভুল বোঝাবুঝির মানে তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে উনি কিন্তু আসলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। অনেকেই না বুঝে আসলে ওনাকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তার প্রতি যে আক্রমণাত্মক বক্তব্য যারা অনেকে উপস্থাপন করেছে, সেখানে তিনি একজন মানে ভিক্টিমাইজ হয়ে গেছেন। কিন্তু এখানে উনি মূলত যে কাজটি করেছেন, উনি হচ্ছে রাষ্ট্রের সহযোগিতা করেছেন এবং তার পক্ষে যতটুকু মামলা লড়ার প্রয়োজন, মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে তাকে যতটুকু বলার প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন। এখানে যে জেরার বিষয়টি উঠে এসেছে, অনেকে বলেছেন যে জেরা করার সময় রামিসার মা মিথ্যা বলেছেন বলে তিনি দাবি করেছিলেন। এই বিষয়গুলো আসলে জেরা করার সময় কিছু কমন প্রশ্ন থাকে, যেই কমন প্রশ্নগুলো আসলে তাদের করতে হয়, সেই কমন প্রশ্নগুলো আসলে তিনি করেছেন। তো আমরা এখন একটু তার মুখ থেকেই বিস্তারিত জানবো যে এই যে আজকে যুক্তিতর্কে উপস্থাপন হয়েছে, মাত্র 3 মিনিটের যুক্তিতর্ক, সেখানে আসলে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী কী বলেছেন সেটি তার কাছ থেকে আমরা শুনি। আজকে আলোচিত মামলা রামিসা হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘ 4 কার্য দিবসে অনবরত বিচার কাজ শেষে আজকে বিজ্ঞ আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামি পক্ষে আমি যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আগামী 7 তারিখ 7/6/2026 তারিখ এই মামলা বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন। আশা করি বিজ্ঞ আদালত আগামী 7/6/2026 তারিখ রায় প্রচার করবেন। ন্যায় বিচার চেয়েছেন কিনা, ন্যায় বিচার চেয়েছিলেন কিনা আসামিদের জন্য? যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করেন। থ্যাংক ইউ। মানে সোহেলের জন্য যাবজ্জীবন, তার স্ত্রীর জন্য 201 ধারায় আসলে কি বলেছেন কিনা, এই বিষয়টা কি বলতে চান? হ্যাঁ, আমি যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে আসলে
সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে অনেকেই না বুঝে আপনি তো আসলে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং রাষ্ট্রকে সহায়তা করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকে আপনাকে ভিক্টিমাইজ করে ফেলেছে এবং ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য আপনি মানে কোনো রিস্ক ফিল করছেন কিনা, এবং এই বিষয়টি যদি একটু সাধারণ মানুষ যারা আছে তাদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দেখেন, আপনারা যেমন জানেন, এই বাংলাদেশের এবং পৃথিবীর সব মানুষ জানে যে এই আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এই আসামিদ্বয়ের পক্ষে আমাদের ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক এই সময়ে এমত অবস্থায় এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলা বিচার কার্য শুরু করার জন্য আসামির পক্ষে একজন আইনজীবী প্রয়োজন ছিল। বিচার কার্য শুরু করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় বিষয়, এবং যেহেতু আসামির পক্ষে কোনো লয়ার নাই, সেহেতু সরকারকে, এই বাংলাদেশ সরকারকে যদি এই বিচার কার্য চালাইতে হয় এবং এই ধরনের একটা চাঞ্চল্যকর মামলার বিচারের নজির সৃষ্টি করে যেন সমাজে, দেশে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বাংলাদেশ সরকার চেয়েছিল এই মামলাটা অতি দ্রুত নিষ্পত্তি করতে। এই নিষ্পত্তি করার জন্য একজন আইনজীবী প্রয়োজন ছিল, এবং সরকার এই যেহেতু ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে, সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে। আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে, নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য থাকতো, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবেন আমাদের বিজ্ঞ আদালতে জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট, এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। কথা বলছিলেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ। তিনি বলছেন যে গতকাল যে আত্মপক্ষ সমর্থনের জন্য যে আইনি সুযোগটি ছিল সোহেল রানার, সেখানে যেহেতু সোহেল রানা তার দোষ স্বীকার করে নিয়েছেন এবং তিনি মাপ চেয়েছেন, অতএব এরকম একটা প্রেক্ষাপটে সেখানে নতুন করে তার পক্ষে আসলে কোনো কিছু বলার যে সুযোগ, সেই সুযোগটি নেই। তবে এইখানে তিনি শুধু এতটুকুই করেছেন যে 201 ধারায় যাতে আসামি সোহেল রানা যাবজ্জীবন দেওয়া হয় সেটি তিনি প্রত্যাশা করেছেন, এবং এখানে রামিসার যে মরদেহ সেটি গুম করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টায় যাতে সর্বোচ্চ 7 বছরের শাস্তি হয় সেই চেষ্টাটা করেছেন। তবে আসলে তার যে চাওয়াটি, সেই চাওয়াটি পূরণ হয় কিনা, নাকি মৃত্যুদণ্ড চেয়েছেন যে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের মানে রামিসার পক্ষে যে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু, তাদের যে প্রত্যাশা মৃত্যুদণ্ড, সেটি হয় কিনা তা জানার জন্য আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 4 দিনের যে বিচার, সেই বিচার কাজ আজকে শেষ হলো এবং রোববার রায়ের জন্য দিন ধার্য হলো। রোববারের জন্য আমরা অপেক্ষা করব যে এই মামলার রায় আসলে শেষ পর্যন্ত কি হয়। শাকুর, আমার কাছে এই ছিল রামিসা হত্যা মামলার বিচার সংক্রান্ত সবশেষ খবর।